প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে দৃশ্যশিল্প প্রদর্শনী আলিঙ্গনে মিলছুট। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মালিবাগ কসমস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী আর্ট ফর এইড রিবিল্ডিং লাইফস। প্রদর্শনী চলবে 5 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 মিনিটে থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তোমার জন্য একটা চাদর এনে দিই, চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। শুধু চাদরই দিবা, অন্য কিছু দিবা না? আর কি লাগবে আপনার? চাদরের সাথে আদরের খুব মিল আছে, পারলে দুইটাই দাও। এইসব রোমান্টিক ডায়লগ বাসায় গিয়ে বলো। চলো এখন বাসায় চলো। না, আমি শ্বশুর বাড়িতে যাই না। লিমিটেড এডিশন, সংখ্যায় কম, দাম একটু বেশি। আমি আগে এটার পাইছিলাম, এই সমস্ত গুজব ছড়াইছে এই মেম্বার। এই লাল, আমি কিন্তু থানায় যাবো। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি রিভারাইন পিপলের মহাসচিব, লেখক ও নদী গবেষক শেখ রোকন। শুভ দুপুর ভাইয়া। ধন্যবাদ। শুভ দুপুর আপনাকে, নদীময় শুভেচ্ছা। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাকেও অনেক শুভেচ্ছা। ভীষণ ভালো লাগছে আপনি আমাদের আমন্ত্রণে এসেছেন, সাড়া দিয়েছেন। আপনি একজন নদী গবেষক। একটু অন্যরকম শোনায় ব্যাপারটা, নদী নিয়ে গবেষণা করছেন, নিঃসন্দেহে এটা একটা প্রশংসার বিষয়। নদী নিয়ে যেহেতু গবেষণা করছেন এবং সর্বশেষ যে গবেষণাটি আপনার ছিল সেটা হচ্ছে আন্তঃসীমান্ত নদী নিয়ে, বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী আন্তঃসীমান্ত যে নদী, সেই বিষয়টি আপনার গবেষণায় উঠে এসেছে। একটু জানতে চাইবো যে আন্তঃসীমান্ত নদী বলতে মূলত আমরা কি বুঝি? আন্তঃসীমান্ত নদী মানে যে নদীগুলো আপনার একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। যেমন বাংলাদেশে আপনি ধরেন 108টা হচ্ছে জাতীয় নদী রক্ষা কমিশনের হিসাব অনুযায়ী 108টা নদী আছে। আমাদের হিসাবে এটা 1300-র উপরে। তো এর মধ্যে কিছু নদী আছে যেগুলো চীন ভারত হয়ে বাংলাদেশে এসছে, অথবা বাংলাদেশ থেকে ভারতে এসছে, অথবা ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে গেছে, অথবা মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে। এই যে নদীগুলো সীমান্ত অতিক্রম করে সেগুলো আসলে আন্তঃসীমান্ত নদী, খুব সহজ করে যদি বলি। কতগুলো আন্তঃসীমান্ত নদী রয়েছে আমাদের? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে আপনি দেখবেন যে দাপ্তরিকভাবে আমরা সবসময় বলি যে 57টা আন্তঃসীমান্ত নদী, এর মধ্যে 54টা হচ্ছে বাংলাদেশ ভারত মিলে, আর 3টা হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশ মিলে। আমরা রিভারাইন পিপল থেকে গবেষণা করে দেখেছি যে মাঠ পর্যায়ে নদীর সংখ্যা আসলে অনেক বেশি। 123টা নদী আছে আন্তঃসীমান্ত নদী। তার মানে আপনার 54টা, ভারত বাংলাদেশের কথাই যদি বলি, 54টা আমরা হিসাব করছি, দাপ্তরিকভাবে মেনে নিয়েছি, কিন্তু আরও 69টা নদী আমাদের হিসাবের বাইরে আছে। আমরা প্রবাদ দেখি, বাংলায় বলে যে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই। তো এই ক্ষেত্রে উল্টাটা হয়েছে যে কাজীর নদী গোয়ালে আছে কিতাবে নাই। মানে মাঠ পর্যায়ে 123টা, কিন্তু কাগজে কলমে আমরা বলতেছি 54টা। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা বিপজ্জনক যে কোনো দেশের জন্য। আমরা বলতে পারি যে এখানে আমাদের গবেষণার অভাব রয়েছে। আমরা যতখানি আসলে রাজনৈতিক আলাপ করি এই নদীগুলো নিয়ে, ততখানি আসলে গবেষণা করি না। একদম ঠিকই বলেছেন। কারণ
আপনি দেখবেন যে এই আন্তঃসীমান্ত নদী নিয়ে সবচেয়ে বেশি কথা হয় এবং স্বাধীনতার পর থেকে হচ্ছে, নিঃসন্দেহে। কিন্তু কতগুলো নদী আন্তঃসীমান্ত নদী আছে আমাদের সেটা এখন পর্যন্ত সরকারিভাবে হিসাব নেই। সরকারিভাবে আপনি বলছেন 54টা, 69টাকে বাদ রেখে। এ দিয়েই বোঝা যায় যে গবেষণায় মনোযোগ নাই, রাজনৈতিক কূটনৈতিক কথাবার্তায় মনোযোগটা বেশি, যে কারণে আমরা নদীর প্রকৃত সংখ্যাটাও জানি না যে কতগুলো নদী আছে, কতগুলো আন্তঃসীমান্ত নদী আছে, কতগুলো ভারত থেকে বাংলাদেশে এসছে, কতগুলো বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। এই হিসাবগুলো করা দরকার। মানে এগুলো খুব গোড়ার কথা। আপনি যদি নাই জানেন যে আপনার কয়টা নদী আছে, কয়টা আন্তঃসীমান্ত আছে, কয়টাতে আমরা উজানের দেশ, কয়টাতে ভারত উজানের দেশ, সেগুলো না মানলে আপনি কিভাবে পরিকল্পনা করবেন, কিভাবে ব্যবস্থাপনা করবেন, কিসের ভিত্তিতে দর কষাকষি করবেন। তো ফলে আমার মনে হয় যে এটা খুবই সঠিকভাবে আপনি বলেছেন যে আমরা যতখানি রাজনৈতিক কথাবার্তা বলি ততখানি ঠিক আমরা গবেষণা প্রকৃত চিত্র সেটা বুঝতে চাই না, বা মনোযোগী না সেই জায়গাটাতে, একদম মনোযোগী নেই আমরা। এই যে কিছুদিন আগে বন্যা গেল এবং এখনো কিন্তু উত্তরবঙ্গে বন্যা চলছে, সেটার সাথে আন্তঃসীমান্ত যে নদীগুলো রয়েছে সেগুলোর কোনো ভূমিকা রয়েছে কিনা? খুবই ভূমিকা রয়েছে। কারণ হচ্ছে আমরা যে 108টা নদী যে সরকারি হিসাবেও ধরি, 108টা নদীর প্রত্যেকটা নদী কোনো না কোনোভাবে এই 123টা নদীর উপর নির্ভরশীল। কারণ আপনি জানেন যে বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর, তার মানে প্রাকৃতিকভাবে বর্ষণ এবং বৃষ্টিপাতের পানি এটা পাহাড় থেকে গড়িয়ে বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে যাবে, এই তো বন্যা। তো সেই বন্যাগুলো আমাদের দেশে প্রবেশ করে কোন দিক দিয়ে? আন্তঃসীমান্ত নদীগুলো দিয়ে। তো কিছুদিন আগে আমরা যে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে বন্যা দেখেছি, ভয়াবহ, এবং সেটা কিন্তু আসলে গোমতী এবং মুহুরী নদী যে আন্তঃসীমান্ত নদীগুলো আছে সেখানে এগুলোর উপর নির্ভর করে। এখন যে বন্যা আমরা দেখছি এটা হচ্ছে তিস্তায় উজানে, সিকিমে বৃষ্টিপাত হয়েছে, অতি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে হয়েছে, সেই পানিটা গড়িয়ে কিন্তু রংপুর অঞ্চলে এসছে। আচ্ছা, আমরা হাওরে যে প্রতি বছর বন্যা দেখি সেটা হচ্ছে সুরমা কুশিয়ারার যে নদী ব্যবস্থা, এর পানিগুলো গড়িয়ে সেই মণিপুর থেকে, ত্রিপুরা থেকে, মেঘালয় থেকে, আসাম থেকে যে পানিগুলো আসে সেগুলো বন্যা তৈরি করে। ফলে বন্যার সঙ্গে আন্তঃসীমান্ত নদীর একেবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আন্তঃসীমান্ত নদীতে কীরকম বর্ষণ হয়েছে ওই এলাকায় উজানে, কি পরিমাণ পানি আমাদের এখানে আসছে, তার উপর নির্ভর করে আমাদের এখানে বন্যা কতটা জোরালো হবে, বন্যা কতটা প্রলয়ঙ্করী হবে। এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের যথেষ্ট জ্ঞান থাকে তাহলে সেই বন্যা কি বন্যার সময় থেকে বা বন্যা থেকে আমাদের মানুষগুলোকে বা আমাদের দেশটাকে রক্ষা করাটা সহজ হয়ে যায়? দুটো দিক আছে। একটা হচ্ছে যে আপনার আন্তঃসীমান্ত নদীগুলোর দিকে খেয়াল রাখতে হবে, যেটা আপনি জানলেন যে এটা নদীগুলো কতটা আছে সেটা দাপ্তরিকভাবে এখনো স্বীকারই করা হয়নি। 2016 সালে আমার মনে আছে বাংলাদেশের দিক থেকে আরও 16টা আন্তঃসীমান্ত নদী প্রস্তাব করা হয়েছিল দিল্লির কাছে, তো সেইটা তারা কোনো সাড়াই দেয়নি। এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে বন্যার সময়টা কিন্তু বন্যা ঘূর্ণিঝড়ের মতো না, বা ঝড়ের মতো না, বা ভূমিকম্পের মতো না যে যে কোনো সময় হতে পারে। বন্যার মৌসুমটা একেবারে নির্ধারিত, যে আপনি মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4 থেকে 5 মাস আপনি যদি সতর্ক থাকেন, সচেতন থাকেন, আপনি যদি তদারকির মধ্যে থাকেন, যদি দৃষ্টি রাখেন এই আন্তঃসীমান্ত নদীগুলোর দিকে, তাহলে বন্যা মোকাবেলা করা সবচেয়ে সহজ। কারণ এটা তো নির্দিষ্ট সময় আছে, এবং যদি বৃষ্টিপাত হয় মেঘালয়ে, আসামে, ত্রিপুরায়, সিকিমে, পশ্চিমবঙ্গে, মণিপুরে বা নাগাল্যান্ড, মিজোরাম এই এলাকায়, তাহলে আমাদের এখান পর্যন্ত আসতে 3 থেকে 7 দিন সময় লাগে। আচ্ছা, তার মানে আপনি যদি বৃষ্টিপাতের খবরটাও রাখেন তাহলে আপনি প্রস্তুতির জন্য 3 থেকে 7 দিন সময় পাচ্ছেন। তার ভূমিকম্পটা তো আপনার কয়েক সেকেন্ড সময় পাবেন না। তো ফলে বন্যা মোকাবেলা করাটা অপেক্ষাকৃত অন্যান্য দুর্যোগের তুলনায় সহজ যদি আপনি সদিচ্ছা থাকে, যদি আপনার সতর্কতা থাকে, আর যদি আপনার মনোযোগ থাকে। আপনি যেটা বললেন যে মনোযোগ নাই, মনোযোগ যদি থাকে আন্তঃসীমান্ত নদীগুলোর দিকে। আচ্ছা, আন্তঃসীমান্ত নদী নিয়ে আপনি যে গবেষণা করেছেন সম্প্রতি, সেটাতে ফাইন্ডিংস কি এসেছে আপনার? আমরা দেখুন এই গবেষণাটা বিশেষ গবেষণা। আর আমি গত 2 দশকে অনেক গবেষণা করেছি, কিন্তু এই গবেষণাটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এটা আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে আমরা যেমন বলি যে ভারতে পানি বাড়ছে, আমাদের এখানে বন্যা হয়েছে, তারা তিস্তায় ব্যারেজ দিয়েছে, আমাদের এখানে পানি শুকনা হয়ে গেছে, তারা গঙ্গায়, ফারাক্কায় পানি আটকাইছে, আমাদের এখানে মৎস্য সম্পদ কমে যাচ্ছে, সুন্দরবনের ক্ষতি হচ্ছে, এগুলো তো আমরা বলি।
এগুলো হচ্ছে মোটা দাগের কথা। এই গবেষণায় প্রথম আমরা বৈজ্ঞানিক তথ্য উপাত্ত দিয়ে দেখালাম যে যদি উজানে কোনো ধরনের স্থাপনা থাকে, যদি উজানে যদি উজান থেকে পানি কম আসে, তাহলে আমাদের কি কি ক্ষতি হয় সেটা একেবারে বৈজ্ঞানিক তথ্য উপাত্ত দিয়ে, মানে মোটা দাগের কথা না। আমরা এখানে এই গবেষণায় রিভারাইন পিপল শুধু না, আরও 3টা প্রতিষ্ঠান আছে। একটা ইউনিভার্সিটি অফ গ্লাসগো স্কটল্যান্ডে, আপনি জানেন খুব বিখ্যাত বিশ্ববিদ্যালয়। আমাদের এখানে ইউনিভার্সিটি অফ প্রফেশনাল আছে, সেনাবাহিনীর একটা বিশ্ববিদ্যালয়, তাদের গবেষক আছে, গ্লাসগোর গবেষক আছে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আছে গাজীপুরে। তো এই 4টা প্রতিষ্ঠানের গবেষকরা মিলে এই গবেষণাটা আমরা করেছি। তাহলে সেদিক থেকেও এটা বিশেষ কিন্তু যে আমরা বাংলাদেশের ভেতরে এবং বাইরে বিশ্ববিদ্যালয় এবং নাগরিক সংগঠন সব মিলে আমরা এটা করেছি। 10টা নদী আমরা বেছে নিয়েছিলাম, এর মধ্যে 6টা হচ্ছে আন্তঃসীমান্ত নদী বড় ধরনের, গঙ্গা, যমুনা, তিস্তা, আত্রাই, সুরমা, কুশিয়ারা। আর 4টা হচ্ছে আন্তঃসীমান্ত নদীর সঙ্গে সম্পর্কিত। একটা হচ্ছে গড়াইটা গঙ্গা থেকে বের হয়েছে কুষ্টিয়ার দিকে, পরে সুন্দরবনের দিকে চলে গেছে। দ্বিতীয় হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র আমরা বলি, ময়মনসিংহ অঞ্চলে বাহাদুরাবাদ আছে, জামালপুরের এখানে, সেখান থেকে বের হয়ে এটা এসে কিশোরগঞ্জে এসে মেঘনার সঙ্গে মিলিত হয়েছে। আর 2টো হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে, হালদা এবং ইসামতি নিয়ে একটু বিভ্রান্তি থাকতে পারে, কারণ বাংলাদেশে 12টা ইসামতি আছে একই নামে। তো যে কারণে আমরা যখন ইসামতি লিখি তখন আমরা ওই অঞ্চলের নাম দিয়ে দিই, এটা চট্টগ্রাম অঞ্চলের ইসামতি। তো সেখানে আমরা দেখেছি যে এখানে আমরা 4টা মৌসুমের তথ্য যাচাই করেছি, এবং এটা আপনার মনসুন, প্রি মনসুন, উইন্টার এবং হচ্ছে শুষ্ক মৌসুম, এই 4টা। তো 4টার মধ্যে আমরা এইভাবে ভাগ করেছি যাতে সারা বছরটা কাভার করে। মনসুন মানে আপনি জানেন যে বর্ষাকালটা একটু অনেকখানি, এবং প্রি মনসুন মানে হচ্ছে প্রাক বর্ষা, যেটা আমরা গ্রীষ্মকাল বলি, বসন্তকাল বলি। আর পোস্ট মনসুন মানে হচ্ছে আপনার শরৎকাল, হেমন্তকাল। আর হচ্ছে শীতকাল মানে শুষ্ক মৌসুমটা। এই 4টা মৌসুমে আমরা দেখেছি এর মধ্যে আপনার 4টা নদীর অবস্থা, আমরা একটা পদ্ধতি ব্যবহার করেছি এখানে, এটাকে বলে SOS, সেফ অপারেটিং সিস্টেম। মানে একটা নদী কতটুক সে নিরাপদে পরিচালন করতে পারে, সে চলাচল করতে পারে, তার নদীর দৈহিক এবং জৈবিক যে সত্তা সেইটা যাতে নিরাপদ থাকে, মানে তার যে গতিময়তা সেটার কথা। নদীর যেরকম ক্যারেক্টার আমরা জানি যে নদীর হচ্ছে 6টা উপযোগিতা আছে। নদী দিয়ে আপনি নৌ চলাচল করতে পারবেন, এর পানি আপনি খেতে পারবেন, এর পানি দিয়ে গৃহস্থালী কাজ মানে গোসল করবেন, শিল্প কাজ করবেন, এখানে মৎস্য সম্পদ থাকবে, এখানে আপনি নৌ চলাচল করবে, সেচ দিতে পারবেন, এবং আপনার চিত্ত বিনোদন হবে। মানে নদীর কাছে গেলে আপনার ভালো লাগবে, আপনার মনটা ভালো হবে, আপনার ক্ষুধার উদ্রেক হবে, ক্ষুধা বেড়ে যাবে। তো এগুলো আমরা দেখেছি যে এর মধ্যে 4টা নদী সারা বছরই সেফ অপারেটিং সিস্টেম নাই, মানে নদীগুলো একটু আইসিইউতে আছে, আপনি যদি হাসপাতালের টার্মে বলতে চান। মানে নদীগুলো সুস্থ অবস্থায় নেই, নদীর যে উপযোগিতা সেগুলো নাই, এবং নদীগুলো মেইনটেনেন্সের অভাব রয়েছে। মেইনটেনেন্সের প্রশ্নটা আমি একটু পরে আসি। আর 6টা নদী আছে যে একটা আপনার কশাস লেভেলে আছে, মানে এইটা নিয়ে এটাকে চিকিৎসা করাতে হবে, এটার অবস্থা 4টা নদীর অবস্থা একেবারেই খারাপ, মুমূর্ষ অবস্থা। আর বাকি 6টা হচ্ছে আমাদের এই নদীগুলোর কাজ করতে হবে। আমরা যেহেতু এখানে 10টা নদী গোটা বাংলাদেশকে কাভার করেছি, আপনি দেখবেন যে সব বিভাগের নদী এখানে আছে। ট্রান্সবাউন্ডারি এবং ট্রান্সবাউন্ডারির সঙ্গে লিঙ্ক নদী, 2 ধরনের নদী আছে। তার মানে এই 10টা 123টার তুলনায় 10টা আপনার একটু ছোট মনে হতে পারে, কিন্তু এইগুলো হচ্ছে প্রতিনিধিত্বমূলক, সব ধরনের নদীগুলো এখানে আছে। ফলে এই 10টা দিয়ে আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের 40 ভাগ নদী আসলে মুমূর্ষ অবস্থায় আছে, আর বাকি 60 ভাগ নদী হচ্ছে অনিরাপদ, বিপজ্জনক অবস্থায় আছে যে কোনো সময়। মানে এটাই ফাইন্ডিংসে এসেছে আপনার। এগুলো ফাইন্ডিং এ। আমি একটু জানতে চাইবো যে এই যে রিভারাইন্স পিপল, মানে আপনার নদী বিষয়ক যে সংগঠন, এটা তো মূল প্রতিষ্ঠাতা আপনি, এটা আসলে কোন জায়গা থেকে, কোন চিন্তা ভাবনার জায়গা থেকে শুরু করা? এইটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমরা বন্ধুরা মিলে রিভার লাভিং পিপল নামে এটা প্রতিষ্ঠা হয়েছিল। রিভার লাভিং পিপল মানে একটু রোমান্টিক আইডিয়া ছিল তখন, যে জ্যোৎস্না রাতে নদী দেখতে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, ট্রাভেল করা,
এইসব আইডিয়া ছিল। তো আমরা এটা নিয়ে কাজ করতে করতে গিয়ে যখন আমরা নদী দেখতে গেছি, ঘুরতে গেছি, তখন আমরা দেখেছি যে নদীগুলো রোমান্টিক ঠিক আছে, কিন্তু এর জীবন ঘনিষ্ঠ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চোখের সামনে ধরা পড়েছে, যে মানুষের জীবন জীবিকার প্রশ্ন আছে, অধিকারের প্রশ্ন আছে। অবশ্যই। তো তখন আমরা ভাবলাম যে এটার এত একটু রোমান্টিক নামের বদলে সিরিয়াস নামটা দিতে হবে। তখন আমরা এটাকে, ততদিনে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছি। আপনি তো লেখাপড়া করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সেখান থেকে আপনার নদীর প্রতি যে আগ্রহ, সেটা একটা একটা রহস্য বলা যেতে পারে, যে হঠাৎ করে এই ভালোবাসাটা তৈরি হওয়া। এইটা আসলে আমি তখন কিছুদিন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তো সেটা করতে গিয়ে মনে হয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রে পরিবেশ আন্দোলনটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দেশের একটা ফ্ল্যাগশিপ ফিচার থাকে, যেমন সুন্দরবনের ফ্ল্যাগশিপ ফিচার হচ্ছে আপনার বাঘ। বাঘ যদি না থাকে তাহলে গাছ থাকবে না, হরিণ থাকবে না, পোকামাকড় থাকবে না, এটা একটা চক্র আছে, আপনি জানেন। আপনি যদি পরিবেশের কথা গিয়ে দক্ষিণ আমেরিকায় বলেন তাহলে আপনাকে বনের কথা বলতে হবে, কারণ ওখানে অ্যামাজন আছে। আপনি যদি আফ্রিকায় গিয়ে বলেন তাহলে আপনাকে ওখানে খরার কথা বলতে হবে। আপনি যদি ইউরোপে বলেন তাহলে ক্লিন এয়ার, ক্লিন ওয়াটার, এগুলো বলতে হবে। বাংলাদেশে আমরা হিসাব করে দেখেছি, যাচাই করে দেখেছি, বাংলাদেশে আপনাকে নদীর কথা বলতে হবে যদি পরিবেশ আন্দোলনের কথা বলেন, কারণ এখানে নদীগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ ফিচার। যদি নদী ভালো থাকে তাহলে আপনার পরিবেশের অন্যান্য বন ভালো থাকবে, কৃষি ভালো থাকবে, আমাদের মৎস্য সম্পদ ভালো থাকবে। যদি নদী ভালো থাকে তাহলে আমাদের যে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে যে ভূমি গঠন প্রক্রিয়া, সেইটা ঠিক থাকবে। আমাদের সুন্দরবনের আগামরা রোগ হবে না যদি নদী ভালো থাকে, তাই তো? নদীর লোনা পানি বেশি হয়ে গেছে, স্বাদু পানি কম আসতেছে, এই যে কারণে তো রোগটা দেখা দিচ্ছে। তো যে কারণে আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতে গিয়ে আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ আন্দোলন করা, এবং সেইটা আমাদের শুরু করতে হবে নদী দিয়ে, কারণ নদীটা এখানে সব কিছুর মূলে আছে। আমাদের ইন্ডাস্ট্রিগুলো যদি ঠিক রাখতে চান, নৌ পরিবহন যদি ঠিক রাখতে চান, এটা নদীকে কেন্দ্র করে তো মানুষ গড়ে ওঠে। আসলে মানুষ বাংলাদেশ গড়েই উঠেছে নদীকে কেন্দ্র করে। আচ্ছা, এর আগে আমরা দেখতাম যে নদী নিয়ে অনেকেই বই লিখেছেন, যেরকম পদ্মা নদীর বাঁধি বা ইছামতি, এরকম অনেক বই আমরা পেয়েছি। সম্প্রতি যারা নতুন লেখক, তাদের মধ্যে নদী নিয়ে লেখা, বই লেখার প্রতি প্রবণতা কি কম বলে মনে হয়? না, আমি খুব আনন্দিত এবং গর্বিত যে সাম্প্রতিক সময়ে নদী নিয়ে কথাবার্তা, লেখালেখি, এগুলো অনেক বেড়ে গেছে আগের তুলনায়। আপনি দেখবেন যে, আপনি যেমন বললেন যে বিভূতিভূষণের ইছামতি, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, বা অদ্বৈত মল্লবনের তিতাস একটি নদীর নাম, এরকম অনেকগুলো বই যেগুলো কয়েক দশক ধরে আর লেখা হয়নি, শুধু ওই কয়টাই হয়েছে। এখন যেটা হয়েছে যে দুই ধরনের, এগুলো আমি যেগুলো বললাম, আপনি যেগুলো বললেন, এগুলো তো ফিকশন, মানে উপন্যাস, গল্প, তাই তো? এখন যেটা বেড়েছে যে দুটোই বেড়েছে, ফিকশন এবং নন ফিকশন। মানে নদী নিয়ে বই বেড়েছে, ফিকশন লেখা, উপন্যাস লেখার প্রবণতা আগের তুলনায় বেড়েছে, আমি জানি, মানে আমি এগুলো নিয়ে যেহেতু কাজ করেছি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে নন ফিকশন বই লেখার প্রবণতা বেড়েছে, মানে গবেষণামূলক, প্রবন্ধমূলক, তথ্যমূলক এই বইগুলো লেখার প্রবণতা বেড়েছে। এবং এইটা একটা গুরুত্বপূর্ণ সূচক, যখন নন ফিকশন লেখার প্রবণতা বাড়ে কোনো বিষয়ে, তার মানে এইটার বিষয়ে মানুষের, পাঠকের চাহিদা বেড়েছে, আগ্রহ বেড়েছে, লেখকদের দায়িত্বশীলতা বেড়েছে। তো সেদিক থেকে আপনি আশ্বস্ত হতে পারেন যে আমাদের এখানে এখন নতুন প্রজন্মের মধ্যে নদী বিষয়ক লেখালেখি, বই লেখা, ফিকশন, নন ফিকশন, কলাম লেখা, পত্রিকায় লেখা, ব্লগ করা, ভিডিও বা ইউটিউবে ভিডিও তৈরি করা, এগুলো আগের তুলনায় অনেক বেড়েছে, মানে সচেতনতা বেড়েছে অনেক। আচ্ছা, আপনার কি নতুন কোনো বই লেখা হচ্ছে এখন? আমি আসলে গত কয়েক বছর ধরে লিখছি তিস্তা বিষয়ে একটা বই। আমি আশা করি যে এটা শেষ হয়ে যাবে এবার। এটা তিস্তা সবচেয়ে জটিল নদীর ইস্যুর ক্ষেত্রে। আপনি দেখবেন যে এইটা 53 সাল থেকে আলোচনা চলছে, তার মানে 75 বছরের মতো হয়ে গেছে, আলোচনাই চলছে। তো সেইটা ফলে লেখাটা কঠিন। আবার তিস্তা নিয়ে দুই ধরনের বইও আছে। আমরা তিস্তা পুরাণ, আমরা জানি দেবেশ রায়ের, তিস্তা পারের বৃত্তান্ত দেবেশ রায়েরই বই আছে। আবার এ পাশে আমাদের এখানে কয়েকজন তিস্তা নিয়ে বই লিখেছেন। তো ফলে নতুন কিছু একটা বই লেখা এবং একটা জটিল ইস্যু নিয়ে, যেটা আমার জন্মেরও আগে থেকে যে ইস্যুটা জটিল, যে কারণে সময় লাগছে। আরেকটা হলো, আপনি যখন নদী নিয়ে
আন্দোলন করবেন, গবেষণা করবেন, তখন এক ধরনের দায়িত্বশীলতা দাঁড়ায় যে আপনি চাইলে একটা লিখে দিলেন, এটা হলো না, কারণ অনেক লোক আপনার উপর নির্ভর করে। মানে এটা তথ্য নির্ভর বই লিখতে আপনি হবে। কি বলবেন তার উপর তারা নির্ভর করে, সিদ্ধান্ত নেওয়ার নির্ভর করে, নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কখনো এই ধরনের বই লিখতে গিয়ে আপনাকে কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে? আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসে ছোট্ট করে জানতে চাইবো। না, সেটা কখনো হয়নি। যেটা হয়েছে যে একটা সময় তো মাঝে মাঝে থাকে যে, যেমন গত রেজিমের সময় একটা সেলফ কনসাসনেস ছিল, আমি সেন্সরশিপ বলছি না, কনসাসনেস ছিল যে আচ্ছা একটু কিভাবে লেখা, সেটা নিজের মধ্যে। বই লিখতে গিয়ে সাধারণত অন্তত আমি কোনো বাধা পাইনি কখনো। অনেক কিছু জানা হলো আজকে আপনার কাছ থেকে, ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ভালো থাকবেন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ এবং নদীময় শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpt.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।